ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা এখন একটা ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি নিয়ে আলোচনা করব এবং সেই কোম্পানিটা কী কাজ করে, কীরকম কাজ করছে, কীরকম রিটার্ন দিয়েছে এবং ভবিষ্যতে কীরকম রিটার্ন দিতে পারে সেই নিয়ে ডিটেলস আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন যাওয়া যাক। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা চলছে কততে? দেখুন 1820-তে 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 442% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে কোম্পানিটা কত 8,395% রিটার্ন দিয়েছে। দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ম্যাক্সিমামে দেখাচ্ছে হচ্ছে 7,197। তো কোম্পানির যে রিটার্ন সেটা কিন্তু দেখুন দেখা যাচ্ছে কবে থেকে 2020-র পর থেকে। কেন? কারণ এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করছে এবং রিনিউয়েবল সেক্টরের বুমটা এসছে কিন্তু 2020-র পর থেকে। তো স্যার, এই গভর্নমেন্ট থাকুক কি অন্য কোনো গভর্নমেন্ট আসুক, এই সেক্টর থেকে কিন্তু পাওয়ার জেনারেশনের ব্যাপারটা কন্টিনিউ চালিয়ে যাবে। কেন? কারণ কারণ কোল থেকে পাওয়ার জেনারেশনের ব্যাপারটা কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্ট সারা ভারত সরকার নয়, সারা ওয়ার্ল্ড কিন্তু বন্ধ করতে চাইছে। কিসের জন্য? বিশ্ব উষ্ণায়নের জন্য, পরিবেশ দূষণের জন্য। তো রিনিউয়াল সেক্টর থেকে কিন্তু পাওয়ার জেনারেশনের কথা গভর্নমেন্ট চেষ্টা করছে, সারা ওয়ার্ল্ড চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করে এবং আস্তে আস্তে পাওয়ারের ডিমান্ড কিন্তু বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডিমান্ডকে কিন্তু রক্ষা করতে গেলে কোল বিকল্প ব্যবস্থা নয়, কারণ কোল আস্তে আস্তে স্টোরেজও শর্টেজ হচ্ছে। তো রিনিউয়াল সেক্টর হচ্ছে ভবিষ্যৎ বলতে পারেন। তো এই সেগমেন্টের যে কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে, যদিও বা কোম্পানিটা এখনও অনেকটাই ছোট মিনস অনলি ফর 10,000 করোড় মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আরও অনেক বড় হওয়ার ক্যাপাবিলিটি আছে। তো চলুন এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করি। চলুন আমরা কোম্পানিটার নাম দেখে নিই। দেখুন কোম্পানিটার নাম হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। তো নামের মধ্যেই বুঝতে পারছেন কোম্পানিটা গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে, সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে কাজ করছে। তো স্বাভাবিকভাবে প্রথম থেকে কোম্পানিটা গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে এবং কেপি গ্রুপের কোম্পানি 2008-এ কোম্পানিটা তৈরি হয়েছে। তো এখন কেন ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার? এখন মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা। তার জন্য কিন্তু এই কোম্পানিটা এখন ভালো মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট 5 বছরে। সোলার পাওয়ার বেস কোম্পানি, এটা কি গুজরাটের। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে কত প্রায় 80 5 বছর আগে 102 137, সেটা কত এসছে দেখুন 192 687। তো কোম্পানি 2020 থেকে কিন্তু এই ডেটাটা আমরা দেখলাম। লং টার্ম বোরোয়িং কত আছে? লং টার্ম বোরোয়িং 377। তো কোম্পানি এখন হচ্ছে গিয়ে কি রিনিউয়াল সেক্টরের যুগ আসছে বলতে পারেন এবং সেখানে কোম্পানি কি করছে? বোরোয়িং নিয়ে তার বিজনেসটাকে সেট আপ করছে। তো যেসব কোম্পানি যত তাড়াতাড়ি বিজনেস সেট আপ করবে, বিজনেসকে ডেভেলপমেন্ট করবে, তত তাড়াতাড়ি কিন্তু কোম্পানি আরও ডেভেলপ হবে। তো কোম্পানি বোরোয়িং নিচ্ছে কিসের জন্য? তার বিজনেসটাকে সেট আপ করার জন্য। তো কোম্পানির কাছে লং টার্ম বোরোয়িং আছে, কোম্পানির কাছে শর্ট টার্ম বোরোয়িংও আছে। শর্ট টার্ম বোরোয়িং নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ কোম্পানি এই শর্ট টার্ম বোরোয়িং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। আমরা ক্যাশ দেখলে দেখতে পারবো কোম্পানির কাছে কত আছে 125 করোড় মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রিজার্ভটা বাড়াচ্ছে। রিজার্ভ বাড়ানো মানে কোম্পানি ইনকাম করছে, খরচা করছে, রিজার্ভ করছে, সেভিংস করছে বলতে পারেন। আমরা যদি 2020 থেকে কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে 59.55, 103.94, 220টা কোথায় এসছে দেখুন 490টা 729। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানি তার যে রেভিনিউ কোথা থেকে কোথায় এসছে? 59 থেকে ধরে নিন 60 থেকে কোথায় এসছে 729। তো রেভিনিউ 5 বছরে কত গুণ বেড়েছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখা যাবে দেখুন প্রফিট কী করেছে। 2020-তে দেখলে দেখা যাবে 6.50 কোটি, সেটা 22, সেটা কি 44 এসছে। 44টা কোথায় এসছে 78,103। তাহলে কোথায় 5 বছর আগে কত ছিল? 2020-তে 6 কোটি বা 6.5 কোটি, সেটা এসছে কত 103। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 18 থেকে 19 গুণ কিন্তু প্রফিট বেড়েছে। তাহলে স্বাভাবিকভাবে কোম্পানির রেভিনিউ বাড়ছে, কোম্পানির রিজার্ভ বাড়ছে, কোম্পানির প্রফিট বাড়ছে, তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না? তাহলে বুঝতে হবে যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। যেই সেগমেন্টের কোম্পানিটা কিন্তু আগাগোড়াই বিজনেস করতো, এটা কিন্তু বলতে পারেন যে এই কোম্পানিটার কম্পারেটিভ অ্যাডভান্টেজ।
আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2024 প্রোমোটার কত 53% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 5.6। আমরা যদি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারকে দেখি তাহলে দেখা যাবে দেখুন জুন 2022-এ অনলি ফর 0.9 ছিল, সেখান থেকে কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়িয়েছে, কত 5.6 করেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখুন কত আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারকে দেখা যাবে 0.6 রয়েছে, অর্থাৎ ডিআইএস, এবং পাবলিক 40.7। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। দেখুন মার্কেট ক্যাপ তো একটু আগে আমরা দেখেছি প্রায় অলমোস্ট বলতে পারেন 11,000 কারোর। কোম্পানির পি রয়েছে একটু হাইয়ে, স্বাভাবিকভাবেই যে কোম্পানি বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে, ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, পি একটু স্বাভাবিক বেশি থাকবেই। এবং তার পাশাপাশি যদি কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি তাহলে দেখা যাবে 21.6, রিটার্ন অন ইকুইটি 29.6, ফেস ভ্যালু কী আছে 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে, যেটা স্প্লিট দিতে পারে না, সরি, কোম্পানি কিন্তু স্প্লিট ঘোষণা করেছে, সেটা আমি পরে আসছি। তো কোম্পানি ফেস ভ্যালু কিন্তু 5 হতে চলেছে। স্যার যদি আমরা এই কোয়ার্টারের রেজাল্ট দেখি, দেখুন এটা হচ্ছে মার্চ 2024, তাহলে কোয়ার্টার ওয়াইজ যদি আমরা রেজাল্ট দেখি তাহলে দেখা যাবে দেখুন এই কোয়ার্টারে 43 কারোর, যেটা আগের কোয়ার্টার 51, কোয়ার্টারলি কিন্তু পড়েছে। আমরা যদি ইয়ারলি দেখি তাহলে ইয়ারলি কত ছিল 32, সেই 32টা কোথায় এসছে 43। তাহলে কোম্পানি কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট কিছুটা কমলো, ইয়ারলি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তো কোম্পানি রিসেন্টলি নিচে আসার পিছনে এটাই কিন্তু কারণ। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখা যাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেলি, 5 বছরে 97%, 3 বছরে 116%, কারেন্ট ইয়ারে 59%। তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে কোম্পানি বিজনেস ভালো করছে বলতে পারেন। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি, 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 101%, 3 বছরে 95%, কারেন্ট ইয়ারে 47%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি তাহলে 10 বছরের ডেটা কোম্পানির অ্যাভেলেবেল নেই, 5 বছরে 141%, 3 বছরে 378%, কারেন্ট ইয়ারে 443%। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে, 5 বছরে 141%, মানে কত গুণ বা আপনার টাকাটা কতটা বানিয়ে দিয়েছে। স্যার এই কোম্পানিটা কিন্তু ফিউচারেও এরকম বানাতে পারে, কারণ কোম্পানিটা সেভাবেই কিন্তু কাজ করছে। রিটার্ন অন ইকুইটি দেখা যাবে দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে, 3 বছরে এবং কারেন্ট ইয়ারে যথেষ্ট ভালো রয়েছে বা বাড়ছে বলতে পারেন। স্যার 23 তারিখে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের মিটিং হয়েছে এবং মিটিংয়ে জানা গেছে যে এই কোম্পানি কিন্তু স্প্লিট দিতে চলেছে, অর্থাৎ কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 10 ছিল, সেই ফেস ভ্যালু কত হতে চলেছে 5 হতে চলেছে, অর্থাৎ যার কাছে একটা শেয়ার রয়েছে সে কিন্তু একটার বদলে দুটো শেয়ার হতে চলেছে। এটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কী করেছে, অ্যাপ্রুভ করেছে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার, এজিএম চলছে, এজিএমে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলেই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে পারে। এবার স্যার আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন যখন দেখলাম, তখন প্রোমোটার কোম্পানির কিন্তু 50%-এর ওপরে স্টেক রয়েছে, তাহলে আরামসে এই কোম্পানি যে স্প্লিট দিচ্ছে সেই স্প্লিট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু এই কোম্পানির একটা শেয়ারের বদলে একটা শেয়ার ফ্রি পাবেন। তার পাশাপাশি স্যার কোম্পানিটা কিন্তু লাস্ট ইয়ার ডিসেম্বরে 1:2 বোনাস দিয়েছিল। তো কোম্পানিটা ডিসেম্বরে লাস্ট ইয়ারে বোনাস দিয়েছিল এবং কোম্পানিটা এখন কিন্তু স্প্লিট দিতে চলেছে। তো স্যার কোম্পানিটার প্রাইস কিন্তু এই জায়গায় থাকতো না যদি না কোম্পানিটা বোনাস দিত। তো এভারগ্রিন স্টক, এভারগ্রিন বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে, ভবিষ্যতে কিন্তু এই বিজনেস আরও বাড়বে, কারণ জাস্ট শুরু রিনিউয়াল সেক্টরে। গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট টার্গেট রেখেছে, লক্ষ্যমাত্রা রেখেছে, এবং 2050-এর মধ্যে কিন্তু 50% রিনিউয়াল সেক্টর থেকে, 70-এর মধ্যে 100% বলছে রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি, যেখানে কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে তো কাজ করছি এবং তার সাথে সাথে সোলার রুফটপ নিয়েও কাজ করছে। তো এখন মানুষের বাড়ি কেনার জন্য মেন চাহিদা হয়ে দাঁড়িয়েছে সোলার রুফটপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন যে প্রোমোটার বিল্ডিং তৈরি করছে সেখানে কিন্তু সোলার রুফটপ, তো এই কোম্পানিটা কিন্তু সোলার রুফটপ নিয়ে কাজ করে। তার সাথে সাথে কী করছে, সূর্যোদয় যোজনা, সেখানে কিন্তু গভর্নমেন্ট 1 কোটি হাউস হোল্ডকে কিন্তু কী করতে চলেছে, সোলার রুফটপ দিতে চলেছে। তো এই কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করে। তো এভারগ্রিন স্টক, ভবিষ্যতে আরও কোম্পানিটা বড় হবে, তো তার সাথে সাথে কিন্তু আপনাকেও বড় বানিয়ে দেবে। তো আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি নিয়ে আলোচনা করলাম স্টাডি পারপাস, বাই রেকমেন্ডেশন একদম নয়, আমি বাই রেকমেন্ডেশন দিও না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই স্টকটাকে নিয়ে, যে বাই করবেন কি সেল করবেন। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এই ধরনের ভিডিওগুলো আবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।